নমস্কার। অন্যান্য দিনের মতো আজকেও চলে এলাম উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। আর আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের গণিত বা ম্যাথমেটিক্স। আমার সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মাননীয় উত্তম কুমার দাস মহাশয়, বারগ্রাম অঞ্চল বিদ্যাপীঠের এখন ভারপ্রাপ্ত শিক্ষক। শুধু শিক্ষক বললে ভুল হবে, স্যার কিন্তু হেড এক্সামিনার, মাধ্যমিকের অঙ্কের হেড এক্সামিনার। দীর্ঘদিন ধরে 20 বছরেরও বেশি সময় ধরে উনি শিক্ষকতা করছেন, পরীক্ষকের কাজ করছেন, বেশ কিছুদিন ধরে প্রধান পরীক্ষকের গুরুদায়িত্ব সামলাচ্ছেন। এইরকম একজন অভিজ্ঞ মানুষকে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি। কম্পন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যার আপনাকে অনেক অনেক স্বাগত। আমাদের ছাত্রছাত্রীরা যাদের উচ্চ মাধ্যমিকে এই ম্যাথমেটিক্স বিষয়টি রয়েছে, তারা আশা করব আমাদের এই আলোচনা মন দিয়ে একটু শুনবে এবং কিছুটা হলেও উপকারে আসবে এই আশা রাখছি। স্যারকে বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু চার কথা বলে আমরা সরাসরি বিষয়ে প্রবেশ করব, কারণ সময় খুবই সীমিত, মানে খুব অল্প দিনই স্যার রয়েছে, 1 মাসের কিছু বেশি বা 1 মাস বলতে হবে, মানে অঙ্ক পরীক্ষার সময় ধরলে হয়তো 1 মাসের কিছু বেশি হবে। তাই একেবারে সরাসরি বিষয়ে চলে যাব। তার আগে দু চার কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্যারের পক্ষ থেকে। ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো কম্পন দাস ইউটিউব চ্যানেলকে। তো কম্পন হচ্ছে আমার বন্ধু, সে যে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে এবং শিক্ষার প্রসারের জন্য, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা তথা উচ্চ শিক্ষার প্রসারের জন্য তার যে অবদান, সেটা আমরা অস্বীকার করতে পারিনি। তার সঙ্গে আমরা পেয়েছি, আমার পাশেই আছেন সঞ্চালক, আলোচক, সম্মানীয় তনুরঞ্জন মাইতি মহাশয়। তিনি কালীদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক। এবং আমি তো বলবো যে তনুবাবু হচ্ছে একজন আলোকিত মানুষ। সেই আলোকিত মানুষের পাশে আমি বসে নিজেকে খুব ধন্য মনে করছি, যাকে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কম্পন দাস যে ইউটিউব চ্যানেল এবং তনুবাবুকে আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমরা এবার আলোচনায় ঢুকবো। প্রথমেই আমি বলে রাখি, আমাদের 3 মার্চ 2025 থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। 18 মার্চ পরীক্ষা শেষ হবে। আমার যে অঙ্ক বিষয়, এই বিষয়টা আছে 13 মার্চ, ওটা বৃহস্পতিবার। 11 মার্চ হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট, 11 মার্চ কেমিস্ট্রি আছে, 12 মার্চটা তারা ফ্রি পাবে, 13 মার্চ হচ্ছে তারা পরীক্ষায় বসবে। গত বছরের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা ছিল, ছাত্রছাত্রীদের একটু মনে করিয়ে দিতে চাই, 9:45 থেকে 1টা পর্যন্ত। এবারে কিন্তু 10টা থেকে 1:15 পর্যন্ত। তাহলে গতবারে 9:45 থেকে 1টা, এবারে কিন্তু 10টা থেকে 1:15 পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের দিতে হবে। এবার 10টায় পরীক্ষা, এবার 9:40-এ দেখবে ওয়ার্নিং বেল বাজবে, বাজার সঙ্গে সঙ্গে দেখবে ইনভিজিলেটররা রুমে রুমে চলে যাবে। রুমে গিয়ে তারা খাতা নিয়ে যাবে, ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট। রুমে গিয়েই তোমাদের কিছু নির্দেশিকা দেবে। সেই নির্দেশিকা আমি এই প্ল্যাটফর্ম থেকে একটু শেয়ার করছি। কীরকম নির্দেশিকা? প্রথমেই বলবে যে অরিজিনাল অ্যাডমিট কার্ড, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে আছে, সঙ্গে কোনো স্মার্টফোন, স্মার্ট ওয়াচ অথবা ইলেকট্রনিক গ্যাজেট অথবা সায়েন্টিফিক প্রোগ্রামিং ক্যালকুলেটর নেই, এটা সুনিশ্চিত করবেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই নির্দেশও দেবেন যে পরীক্ষা চলাকালীন যদি কেউ স্মার্টফোন, স্মার্ট ওয়াচ অথবা ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেট নিয়ে যদি ধরা পড়ো অথবা অসৎ উপায় যদি অবলম্বন করো, তাহলে তার ক্যান্ডিডেটটা ওই দিনের জন্য তো বাতিল হবেই এবং আগামী দিনগুলো আর কাউন্সিলের পরীক্ষা দিতে পারবে না। আমি এই কথাটা বলে নিলাম কেন, যে আমি তোমাদের সতর্ক এবং সচেতন করছি একজন গার্ডিয়ান হিসাবে, আমি কোনো আলোচক হিসাবে বলছি না। যেহেতু এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আমার স্কুল হচ্ছে বারগ্রাম অঞ্চল বিদ্যাপীঠ, সেখানে আমি সরকারি সেন্টার হচ্ছে, সেই জন্যই দীর্ঘদিনের স্যারের অভিজ্ঞতা রয়েছে সেন্টার চালানোর। তাই ওনার অভিজ্ঞতা থেকে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু সতর্ক বার্তা, সতর্ক বাণী। বেশ, এবার বলছি, এবারে তোমাদের 9টায় প্রথম দিন তোমরা 9টায় হচ্ছে মেন ভেন্যুর ভেন্যুর যে গেট, মেন গেট, সেখান দিয়ে ঢুকতে পারবে এবং হলের মধ্যে প্রবেশ করতে পারবে। কিন্তু মেন গেটে অর্থাৎ ভেন্যুর মেন গেটে তোমাদের ফিস্টিং হবে। মেটাল ডিটেক্টর দিয়ে পুরুষ এবং মহিলা অর্থাৎ বয়েজ গার্লস
এদের আলাদা আলাদা কক্ষের মধ্যে মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের হচ্ছে ভালো করে ওখানে চেক আপ হবে। তারপরে হচ্ছে তোমরা তোমরা এক্সামিনেশন হলের মধ্যে ঢুকবে, আর মেন গেটের ভেতরে কোনো অবস্থাতে কোনো গার্ডিয়ান হচ্ছে অ্যালাউ নেই। ঠিক আছে, এবার মেটাল ডিটেক্টর আছে মানে বুঝতেই পারছো, ওখানেই তোমরা যদি কোনো অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করো সেখানেই কিন্তু প্রথম এতেই ধরা পড়ে যাবে। সুতরাং আমি আমার যেটা অ্যাপিল রইল, প্রথমেই যে অ্যাপিল রইল, তোমরা কেউ অসৎ উপায় অবলম্বন করবে না। তোমরা যতটা সাধ্য মতো তোমার বিষয়ভিত্তিক যে জ্ঞান আছে সেই জ্ঞানের উপর তোমরা পরীক্ষাটা দেবে, এটা আমি আশা রাখছি। তাহলে প্রথম দিন 9টায় তুমি হচ্ছে মেন গেট দিয়ে ভেতরে ঢুকে একবারে এক্সাম হলে ঢুকতে পারবে। দ্বিতীয় দিন থেকে 9:15 থেকে তুমি একবারে মেন গেট দিয়ে এক্সাম হলে ঢুকতে পারবে। এবার দেখো 9:45-এ স্যার বা ম্যাডাম অর্থাৎ ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি গেলেন, গিয়ে তোমাদের এই বিষয়গুলো ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো ভালো করে উনি ব্যাখ্যা করবেন। এবার 9:55 দেখবে তোমাদের সামনে কোশ্চেনের প্যাকেট কাটা হবে। ঠিক আছে, তোমাদের সামনে 5, 10 অথবা 20 গুণিতকে আমাদের কোশ্চেন প্যাকেট থাকবে। সেই কোশ্চেনটা 10টার আগে অর্থাৎ 9:45-এ স্যার ম্যাডাম হচ্ছে অর্থাৎ ইনভিজিলেটররা পৌঁছে গেলেন, 9:55 নাগাদ তোমাদের সামনেই প্যাকেটটা কাটা হবে। তোমরা তোমাদের সাক্ষী রেখে, আমাদের কাউন্সিল এবারে যেটা করেছে যে তোমাদের সাক্ষী রেখেই কোশ্চেন প্যাকেট কাটা হবে। আগে ভাগে স্ট্রং রুমে কোশ্চেন প্যাকেট কোনো অবস্থাতেই কাটা হবে না। এবার 10টা বাজলো, 10টা বাজার সঙ্গে সঙ্গে দেখবে প্রতিটা এক্সাম রুমে 2জন করে ইনভিজিলেটর থাকবেন। 10টা বাজার সঙ্গে সঙ্গে তোমরা কোশ্চেন এবং খাতা সাইমালটেনিয়াসলি হাতে পেয়ে যাবে। তাহলে এবার 10টা তোমরা হচ্ছে কোশ্চেন খাতা পেয়ে গেলে, খাতায় লেখা শুরু করলে তারপরে যখন তোমরা, আমি আর বলার উদ্দেশ্য একটাই, যখন লেখাটা শুরু করলে তখন দেখে নেবে যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট যেটা, অর্থাৎ যে উত্তরপত্রে তুমি উত্তর লিখবে সেই আনসার স্ক্রিপ্টটা টর্ন কিনা, ছেঁড়া কিনা, সেইটা ভাঁজ হয়ে অর্থাৎ ফোল্ডিং অবস্থায় আছে কিনা, লেখার অযোগ্য হয়ে গেছে কিনা। যদি টর্ন বা ফোল্ডিং অবস্থায় থাকে দেন তুমি হচ্ছে ইনভিজিলেটরকে বলবে যে আমার হচ্ছে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টটা টর্ন আছে অথবা হচ্ছে এটা ফোল্ডিং হয়ে আছে, এটাকে চেঞ্জ করে দিন। সঙ্গে সঙ্গে উনি চেঞ্জ করে দেবেন। তারপরে বলবো যে মেন যে আনসার স্ক্রিপ্ট, সেই আনসার স্ক্রিপ্টের ফ্রন্ট পেজে বাম দিকে যে ইনভিজিলেটর সিগনেচার উইথ ডেট ওইটা, এবং তার নিচে দেখবে সেন্টার ইনচার্জের ফ্যাসিমাইল সিগনেচার। ঠিক আছে, এই দুটোর মধ্যে প্রথমে তোমরা যখন খাতা পেলে তখন হচ্ছে সেন্টার ইনচার্জের ফ্যাসিমাইল সিগনেচার মেন আনসার স্ক্রিপ্টের ফ্রন্ট পেজের বাম দিকে ওপরে দেখতে পাবে। যদি মিসিং হয় দেন তোমরা ইনভিজিলেটরকে বিষয়টা অবগত করবে, ইনভিজিলেটর সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টটা নিয়ে তোমাকে সেন্টার ইনচার্জের ফ্যাসিমাইল সিগনেচার সহ যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টটা তোমাদের প্রোভাইড করবেন। তাহলে আমি কি বললাম যে তোমাদের মূল দায়িত্বটা হবে যে সেন্টার ইনচার্জের ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের মাথায় যে ফ্যাসিমাইল সিগনেচারটা আছে কিনা এটা দেখে নিশ্চিত হওয়ার পরে তোমরা তাহলে কি বললাম যে 10টার সময় তোমরা কোশ্চেন এবং খাতা হাতে পেলে, পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তাহলে দেখবে মেন আনসার স্ক্রিপ্টের যে উপরে আছে প্রথম দেখবে বিষয়, সেখানে যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ, ধরো আমার বিষয় ম্যাথামেটিক্সটা ক্যাপিটাল লেটার্সে লিখলে, তার নিচে লেখা আছে নাম, সেখানে তোমার নামটা আমি সাজেস্ট করব তোমরা ক্যাপিটাল লেটার্সে লেখো, ক্যাপিটাল লেটার্সে বোল্ডলি লেখো, যাতে করে সেটা মানে স্পেলিংটা যখন এক্সামিনার ভালো বুঝতে পারেন। তারপরে দেখবে রোল নাম্বারের জন্য আলাদা আলাদা স্পেস আছে। ঠিক আছে, একই লাইনে রোল এবং নাম্বারের লেখা স্পেস আছে, সেখানে লিখলে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আছে, খুব সন্তর্পণে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলে। এবার যে কথাটা এবার বলবো খুব গুরুত্ব সহকারে শোনো, তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রে দেখবে ডান দিকের ওপরে একটা কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে। সেই কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা নির্ভুলভাবে ওই যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট পেয়েছো সেই ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টে যে জায়গায় তুমি তোমার বিষয়টা লিখেছো তার ওপরে ডান দিকে, ঠিক আছে, সেই তোমার কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা খুব ভালো করে যত্ন সহকারে লিখবে, এটা যেন পরবর্তীকালে মিসম্যাচ না হয় যদি কোনো সমস্যা অ্যারাইজ করে।
তারপরে দেখবে যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের টপে দেখবে লুজ সিট টোটাল নাম্বার অফ লুজ সিটস এইরকম একটা লেখা আছে এবং তারপরে একটা স্পেস আছে। সেখানে তোমরা পরবর্তীকালে এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট অর্থাৎ মেন যে আনসার স্ক্রিপ্ট ওটা লেখা হয়ে গেল, শেষ পেজে পৌঁছে গেছো, লেখার শেষ পেজ তুমি লেখা সম্পূর্ণ করলে তখন হচ্ছে অন স্যাটিসফ্যাকশন ইনভিজিলেটরকে তুমি কোয়ারি করলে ইনভিজিলেটর তোমাকে সাইন করে তোমাকে হচ্ছে লুজ সিট দেবে। সেই লুজ সিটেও তুমি হচ্ছে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখবে এবং আবার বলছি লুজ সিটেও নির্দিষ্ট জায়গায় সেন্টার ইনচার্জের ফ্যাসিমাইল সিগনেচারটা আছে কিনা নিশ্চিত হবে। যদি না থাকে সঙ্গে সঙ্গে তুমি ইনভিজিলেটরের গোচরে আনবে এবং ইনভিজিলেটরের কাছে চেঞ্জ করে নেবে। এবার আমরাও তো একসময় ইনভিজিলেটর ছিলাম, এখন হচ্ছে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত হয় আমরা হয়তো হল ঘরে ইনভিজিলেশন ডিউটি দিতে পারি না, তবু বলবো এবার দেখো ওই যে লুজশিট দেওয়া হলো, লুজশিট যেটা নিলে সেখানে ইনভিজিলেটরের সই এবং ডেটটা দেখে নেবে। অনেক সময় এমন হতে পারে যে আগের দিনে কিছু লুজশিটে হয়তো ভুলবশত ইনভিজিলেটর সই এবং হচ্ছে ডেটটা দিয়ে রেখেছে। এবার যিনি ইনভিজিলেটর ওই দিন নিযুক্ত, ধরো আমি বলছি অঙ্কের দিনে নিযুক্ত, তিনি কি করলেন যে তোমাকে যে লুজশিটটা দিয়েছে সেখানে হচ্ছে আগের দিনের যিনি ইনভিজিলেশন ডিউটিতে ছিলেন তিনি সই আর ডেট দিয়েছে। উনি বললেন হয়তো যে না এটা কেটে দিয়ে আমি এই কেটে দিচ্ছি, কেটে দিয়ে পাশে আমি সই আর হচ্ছে ডেটটা লিখে দিচ্ছি। এই রকম লুজশিট কখনোই নেবে না তুমি। অনেক সময় ইনভিজিলেটররা হয়তো অজ্ঞতাবশত এইভাবে কাজ চালিয়ে ফেলতে পারে, কিন্তু তোমরা হচ্ছে বলবে না আমাকে ফ্রেশ লুজশিট এবং সেখানে ফ্যাসিমাইল সিগনেচার থাকবে কার সেন্টার ইনচার্জের এবং তার সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর সেই ডেটের অর্থাৎ 13/3/2025 সেই ডেট দিয়ে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে। এইরকম লুজশিট নেবে এবং লুজশিট নেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বলছিলাম না যে মেন আনসার স্ক্রিপ্টের টপে যে লুজশিট সংখ্যা একটা কাউন্ট আছে সেখানে 1+ লিখবে। ওটা হচ্ছে তোমাকে দিয়েও ইনভিজিলেটর লেখাতে পারেন অথবা ইনভিজিলেটর নিজে যখন স্যাটিসফাইড হলেন যে মেন আনসার স্ক্রিপ্টে তোমার আর কোনো পৃষ্ঠা ফাঁকা নেই, তখন যখন লুজশিট দিচ্ছেন তখন তিনিও 1+ লিখতে পারেন। এই জিনিসটা ভাইটাল, পরবর্তীকালে এটা নিয়ে আমি একটু আলোচনা করব। এবার দেখো এইভাবে তুমি লিখতে থাকছো। তারপরে আমি যেটা বলবো, তোমরা হচ্ছে বাইরে যাওয়ার জন্য অনেক সময় ছটফট করো, কোনো অবস্থাতেই 11টার আগে বাইরে যাবে না। এবং এই প্রসঙ্গটা আমি বলছি কেন, এখানে আমার দীর্ঘ অভিজ্ঞতা তোমাদের একটু শেয়ার করে নিচ্ছি, হয়তো একটু সময় লাগছে। কেন 11টার আগে অনেকে বাইরে যাওয়ার জন্য ছটফট করো, সেটা কখনোই কাম্য নয়। ভীষণ এমার্জেন্সি হলে 11টার আগে বিশেষ অনুমতি নিয়ে, ঠিক আছে, ভেন্যু সুপারভাইজার অথবা সেন্টার ইনচার্জের বিশেষ অনুমতি নিয়ে বাইরে যাওয়া যেতে পারে। অন্যথায় 11টার আগে অর্থাৎ পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে কোনো অবস্থাতেই বাইরে যাওয়া যাবে না এবং 1 ঘন্টা পরে যখন বাইরে যাবে, আবার বলছি কোশ্চেনটা উপরে কোনো টর্চার করো না। আমি টর্চার করো না মানে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেকে কি করে না কোশ্চেনটা রেখে গেল, উত্তরপত্র আছে, তার পেন টেন সবই আছে, দেখা গেল কোশ্চেনের বাংলা ভার্সানটা আছে, ইংলিশ ভার্সানটা ছিঁড়ে নিয়ে তোমরা অসৎ উপায় অবলম্বন করবে বলে তোমরা কোথায় চলে যাও না বাথরুমে চলে যাও, গিয়ে সেই অসৎ উপায়টা আমি আর বাকিটা বলছি না। এই অবস্থায় আমি এটা বলছি কেন, এই অবস্থায় ধরা পড়লে তোমার হচ্ছে পরীক্ষাটা ওই দিনের পরীক্ষাটাও বাতিল হবে এবং আগামী দিনে যে সংসদের পরীক্ষা সেই পরীক্ষায় আর বসতে পারবে না। এটা আমি সাবধানতা যাতে করে তোমরা সাবধান হও সেই জন্য আমি একটু বলে নিলাম। এবার 12টায় হচ্ছে তোমার 2 ঘন্টা পূর্ণ হলো। এবার যখন তোমার 1টা বাজবে তখন হচ্ছে লাস্ট পার্ট 1 ওয়ার্নিং বেলটা বাজবে। ওয়ার্নিং বেল বাজার সঙ্গে সঙ্গে দেখবে যিনি ইনভিজিলেটর আছেন সেই ইনভিজিলেটর তোমাকে হচ্ছে সুতো দেবে। তোমার যদি আর লুজশিট নেওয়ার না থাকে তুমি তাহলে সুতো দিয়ে বেঁধে যিনি ইনভিজিলেটর আছেন তাকে ওই যে বললাম যে মেন গাছ খাতা যেটা, সেই গাছ খাতার টপে যে নাম্বার টোটাল লুজশিট টেকেন যে সংখ্যাটা আছে সেখানে ধরো তুমি 3টে লুজশিট নিয়েছো, তাহলে 1 + 1 + 1 = 3 লিখে সেখানে ইনভিজিলেটরের সইটা তিনি করছেন কিনা এটা নিশ্চিত হও, ঠিক আছে। আর যদি তোমার 1টার পরেও যদি তোমার লুজশিট লাগে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে দেবে না, যে সময় লাগবে সেই সময় তুমি লুজশিটটা পাবে। তাহলে আমি বলতে চাইছি তোমার গাছ খাতার সঙ্গে যতগুলো লুজশিট বাঁধা হবে সেই অ্যাকাউন্টটা সঠিকভাবে মেন
খাতার ওপরের যে লুসিট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সঙ্গে যেন ম্যাচ করে, ঠিক আছে? এটা তোমাদেরও একটা দায়িত্ব যে লুসিট অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া। আর একটা 10-এ তো তোমার লাস্ট হচ্ছে ওয়ার্নিং বেল, তখন তো তোমাকে বেঁধে লিখতেই হবে। 1:15 স্নেহের ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে যেটা বলছি, 1:15 তোমরা হচ্ছে প্রথমে খাতাটা তোমরা স্টপ রাইটিং, ইনভিজিলেটর বলবেন কেন পরীক্ষা শেষ, তোমরা বসে থাকবে, ইনভিজিলেটর তিনি হচ্ছে খাতাগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে ওই রুমে তোমার যে রুমে পরীক্ষা হয়েছিল সেই রুমে টোটাল নাম্বার অফ আনসার স্ক্রিপ্টস এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস প্রেজেন্ট এই সংখ্যা মিলিয়ে দেখে নিয়ে তিনি স্যাটিসফাইড হলে তারপরে তোমাদের রুম থেকে বেরিয়ে যেতে বলবেন। তোমরা হচ্ছে রুম থেকে বেরিয়ে যাবে, তারপরে ইনভিজিলেটর ওই তোমাদের উত্তরপত্রগুলো নিয়ে স্ট্রং রুমে যাবে। আমি মূল এটা ব্যাপারটা একটু ব্যাখ্যা করলাম। এবার যেটা বলছি যে ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড, অর্থাৎ তোমরা পিচবোর্ড যেটা জানো, ওই পিচবোর্ডটা আগের সেই এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ স্বচ্ছ হতে হবে এবং ওতে কোনো কাগজপত্র নিয়ে মানে ওতে কোনো কাগজপত্র যেন কোনো রকম কাগজপত্র বা কোনো রকম লেখা যেন না থাকে। তার সঙ্গে জলের বোতল চলবে, কিন্তু জলের বোতলটাও বলছে ট্রান্সপারেন্ট লাগবে এবং বলছে জিওমেট্রিক্যাল বক্স বলছে চলবে, কিন্তু জিওমেট্রিক্যাল বক্স সার্চ হবে, সেখানে যেন কোনো রকম কাগজ না থাকে, ঠিক আছে? জিওমেট্রিক্যাল বক্সের যে ইকুইপমেন্টগুলো থাকার কথা সেইগুলোই যেন থাকে। এইটা আমি তোমাদের প্রথমে একটু অবগত করে দিচ্ছি। আর প্রত্যেকে প্রতিদিন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যাবে। যাকে আমি পরীক্ষার প্রথম দিকটা বললাম, এবার আমি সাবজেক্টে প্রবেশ করব। সাবজেক্টে প্রবেশ করার আগে স্নেহের ছাত্রছাত্রীদের একটা কথা বলে দিই, স্যার দীর্ঘদিন ধরে পরীক্ষা পরিচালনা করছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের একটা বড় প্রাপ্তি যে স্যারের কাছ থেকে পরীক্ষার খুঁটিনাটিটা জেনে নেওয়া, কেমনভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করব, কিগুলো লিখবো আর কিটা লিখবো না। আমি শুধু একটা জায়গায় পিন পয়েন্ট করবো, স্যার যেখানে খাতাতে নাম লেখা, রোল নাম্বার লেখার কথা বলছিলেন, ওখানে পরীক্ষার একটা ইয়ারও দেওয়া আছে, 20 দেওয়া থাকবে, ওখানে তোমরা 25 অর্থাৎ 25 এটা লিখে নিও। স্যারকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি বিষয়ে, অর্থাৎ আমাদের এখন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ম্যাথমেটিক্স বা অঙ্ক, এবং আমরা অবশ্যই প্রজেক্ট বাদ দিয়ে 80 নম্বরের উপরে আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। স্যার আচ্ছা, স্যারের কাছ থেকে শুনে নিলে তোমাদের তাহলে 80 নম্বর তোমরা প্রশ্নের উত্তর লিখবে 10টা থেকে 1:15 অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 80 নম্বরের হচ্ছে উত্তর লিখবে। তাহলে সেইভাবে তুমি নিশ্চয়ই আগে থেকে তুমি যে সকল বিভিন্ন মডেল কোশ্চেনের আনসার করেছো, তখন তুমি এইভাবে অভ্যস্ত হয়ে গেছো যে 80 নম্বর সময় আমার জন্য ফিক্সড এবং তার মধ্যে 80 নম্বর আমার ফিক্সড এবং তার জন্য 3 ঘন্টা 15 মিনিট আমার ফিক্সড। এবার যেটা বলছি, আমাদের ম্যাথামেটিক্স 80-র মধ্যে তোমরা সকলেই জানো একের দাগে বহু বিকল্পীয় প্রশ্ন থাকে, তার 10টা থেকে 10টাই উত্তর করতে হয়। সে প্রত্যেকটা 4টে করে অপশান থাকে, তোমার হচ্ছে যে অপশানটা হবে সেটা লিখতে হবে, কিন্তু কোথায় লিখবে দেখবে তোমাদের যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট দেবে, সেই ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের প্রথম কয়েকটা পৃষ্ঠা দেখবে এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, তার জন্য দেখবে 10টা প্রশ্নের জন্য একের দাগের 1 থেকে 10 এইরকম নাম্বারিং করা থাকবে। তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের জন্য যে নির্ধারিত টেবিল, যে টেবিলটা কিনা মেন আনসার স্ক্রিপ্টের ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের সঙ্গে প্রথমেই পাবে তৃতীয় পৃষ্ঠা থেকে, সেখানেই কিন্তু এমসিকিউ এর উত্তরগুলো করবে, অন্য কোথাও করবে না। এবার বলছি আমাদের ম্যাথামেটিক্সে এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন আমাদের হচ্ছে ম্যাথামেটিক্সে থাকে না। তাহলে শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলোর জন্য যে নির্ধারিত জায়গা দেখবে 2-এর দাগে এরকম অনেকগুলো দেখবে রুল স্পেস তোমাকে দিয়ে রেখেছে, সেই জায়গায় তোমরা কোনো উত্তর লিখবে না। তাহলে কি বললাম যে এমসিকিউ লেখার জন্য খাতার শুরুতে যে নির্ধারিত জায়গায় সেখানে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর লিখলে, এসএকিউ লেখার জন্য যে নির্ধারিত জায়গা আছে সেখানে কোনো উত্তর লিখবে না ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। যেখানে এসএকিউ যে সকল বিষয়ে এসএকিউ এর জন্য এসএকিউ আছে সেখানে হচ্ছে লিখলে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবে। তারপরে যে আমাদের দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্ন সেগুলো 2-এর দাগ থেকে শুরু হয়। যাকে এইটা বললাম। এবার এসো আমরা একবারে এমসিকিউ এর পার্ট থেকে আমরা শুরু করছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রশ্নে কোনো রকম উত্তর লিখবে না, কোনো কিছু লিখবে না, কোনো মার্কিং করবে না প্রশ্নপত্রে।
ঠিক আছে। এবার এমসিকিউ করতে গেলে তোমাকে রাব ওয়ার্ক ওই খাতার মধ্যেই করতে হবে। তোমার মনে হতে পারে যে প্রশ্নের তো পেছনে একটু জায়গা আছে, এখানে রাব ওয়ার্ক করি, কোনো অবস্থাতেই করবে না। এমসিকিউ এর জন্য রাব ওয়ার্ক খাতার প্রথমে তুমি রাব ওয়ার্ক করে কেটে দিতে পারো। খাতার একটা যে কোনো জায়গায় তুমি হচ্ছে রাব ওয়ার্ক করলে সেখানে হচ্ছে কোনাকুনি কেটে দেবে। দেখবে তোমরা যে আনসার স্ক্রিপ্টটা পাবে সেখানেও দেখবে ফ্রন্ট পেজে লেখা আছে যে তুমি রাব করবে, এর জন্য বাইরে থেকে কাগজ নিয়ে যাবে না। প্রশ্নে অনেকের বদভ্যাস আছে, প্রশ্নেই হচ্ছে রাব ওয়ার্ক করে ফেলে, প্রশ্নের পেছন পৃষ্ঠা ফাঁকা আছে রাব ওয়ার্ক করে ফেললো। এটাও করবে না, তোমরা খাতাটিতেই করবে, করে সেটা হচ্ছে পেন থ্রু করে দেবে। ঠিক আছে। এবার বহু বিকল্পীয় প্রশ্নের তোমাদের প্রথমেই থাকে সেট থেকে প্রশ্ন। সেই সেট থেকে ধরো সেট সম্বন্ধ রিলেটিভ প্রশ্ন থাকবে। তারপরে ইনভার্স সার্কুলার ফাংশন, এখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকে। এগুলো তোমরা যারা স্টাডি করেছো তোমরা আমার চেয়ে বেশি অবগত হয়ে গেছো, তোমরাও তো প্রশ্ন স্টাডি করো। এবার যেটা বলছি এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, তো আমাদের প্রতিটা প্রশ্ন অর্থাৎ উচ্চ মাধ্যমিক আমাদের যে সংসদের যে প্রতিটা প্রশ্নের বাংলা ভার্সান ইংলিশ ভার্সান থাকবে। তোমার বাংলা ভার্সানের কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট হলে তুমি তখন ইংলিশ ভার্সানটা দেখে নেবে। ইংলিশ ভার্সানের প্রশ্নটাই মানে ওইটাকেই তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ বাংলায় একরকম, ইংরেজি বাংলা ভার্সানে একরকম, ইংরেজি ভার্সানে একরকম প্রশ্ন থাকলে সেক্ষেত্রে ইংরেজি ভার্সানের যে প্রশ্নটা আছে সেই মোতাবেক তোমাদের উত্তরটা তৈরি করতে হবে। আচ্ছা, এবার বলি তোমরা মানে যে প্রশ্নপত্রটা পাবে সেই প্রশ্নপত্রটা মোটামুটি 24 পৃষ্ঠা। তাহলে প্রথম দুটো পৃষ্ঠা দেখবে ইনস্ট্রাকশন, প্রথম পৃষ্ঠা হচ্ছে হয়তো তোমার বিষয়, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন, বুকলেট, সিরিয়াল নাম্বার এসব লিখেছো। দ্বিতীয় পৃষ্ঠায় দেখবে ইংলিশ ভার্সানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। তৃতীয় পৃষ্ঠা থেকে অর্থাৎ একটা পৃষ্ঠা উল্টে তারপরে যে পৃষ্ঠাটা আসছে সেখানে দেখবে এমসিকিউ এর জন্য নির্ধারিত জায়গা, সেই জায়গায় এটা করবে। যাকে তাহলে আমি বললাম যে এক একটা হচ্ছে তোমার সেট সংক্রান্ত প্রশ্ন থাকবে, দুই একটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন সংক্রান্ত প্রশ্ন থাকবে। এবার তিনে কি থাকবে? তিনে হচ্ছে ম্যাট্রিক্স। তোমরা ম্যাট্রিক্স সম্বন্ধে সকলেই অবগত আছে। তিনের প্রশ্নটা একে থেকে তিনের প্রশ্নটা ম্যাট্রিক্স সংক্রান্ত প্রশ্ন থাকবে, কিন্তু সেই প্রশ্নের যদি রাব করতে হয়, রাবটা তোমরা খাতার যে কোনো জায়গায় করতে পারো, করে হচ্ছে কিন্তু সেটা পেন থ্রু করে দিতে হবে। এবার একের দাগে 4-এর যেটা থাকবে যে সাধারণত ইন্টিগ্রেশন বেসড কোশ্চেন থাকে, এটা তোমরা জানো। সেটা ইন্টিগ্রেশন তো বুঝতেই পারছো, অঙ্ক তো প্রতিটা প্রশ্ন কোনো উত্তর লেখার আগে তোমাকে রাব করতে হবে, রাব ওয়ার্ক করবে কিন্তু কেটে দেবে। আচ্ছা, 5-এর দাগে হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট থাকবে, ইন্টিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকবে। এবার 6টা ধরো একটা হচ্ছে অবকল সমীকরণ আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তার হচ্ছে ক্রম ও মাত্রা জানতে চাইতে পারে। ধরো এটা খুব বহুল পরিচিত, রো সমান 1 + y² হোল টু দি পাওয়ার 3/2 এই সমীকরণটির এই অবকল সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয় করো। এটা খুবই, আমি একটা উদাহরণ দিলাম, এটাই যে পড়বে তা না। তাহলে ওইগুলোকে তোমরা জানো, ওগুলো র্যাশনালাইজ করতে হয়, তাই তো? মূলদ সংখ্যা থেকে তোমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, যার পরে তুমি হচ্ছে ওর ক্রমটা ওটার এবং হচ্ছে এটা ক্রমটা বুঝতে পারবে। যাকে তারপরে তোমরা দেখবে যে একটা তারপরের প্রশ্নের কি থাকে না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা অবকল সমীকরণের হচ্ছে ফার্স্ট অর্ডার দেওয়া আছে, তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে হবে। এইরকম প্রশ্নগুলো তোমরা অবগত আছো। এবার 1-এর দাগের 8 সাধারণত ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে, সর্বোচ্চ সর্বনিম্ন মান সংক্রান্ত প্রশ্ন থাকে। এইগুলো হচ্ছে কপি বুক, এইভাবেই কোশ্চেন সেটিংগুলো হয়ে থাকে। আর 9 নম্বরে দেখবে ভেক্টর থেকে থাকে, ভেক্টর অ্যানালিসিস ভেক্টর থেকে থাকে। ধরো দুটো আমি উদাহরণ দিচ্ছি, ধরো এ ভেক্টর একটা আছে, বি ভেক্টর একটা আছে, এই দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান সমান, এবার 4টে অপশন আছে, যেটা হবে সেটা, এই ধরনের কোশ্চেন থাকে। আর 1-এর দাগের 10-এরটা সাধারণত দেখবে প্রবাবিলিটি বেসড কোশ্চেনটা থাকে। প্রবাবিলিটির খুব থিওরিটিক্যাল পার্ট থেকে থাকে। তোমরা জানো প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B সমান প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A মিড B, এই সংক্রান্ত অঙ্কগুলোই সাধারণত থাকে, খুব কঠিন থাকে না। থিওরিটিক্যাল বেসটা থাকলেই ওই প্রশ্নের উত্তরটা করে ফেলতে পারো। এবার 2-এর দাগ থেকে আমার বহু বিকল্পীয় প্রশ্ন শুরু হচ্ছে, সেই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো শুরু হচ্ছে 2-এর দাগ থেকে। তাহলে তোমরা হচ্ছে এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলোর জন্য নির্ধারিত যে জায়গা সেটা ছেড়ে দিয়ে এবার হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো লিখতে শুরু করবে। ওই জায়গাটাতে স্যার রাফ ওয়ার্কও করা যেতে পারে না, ওই জায়গাটা
ওই জায়গাটা ছেড়ে রাখতে বলে। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গাটা ছেড়ে রাখাই ভালো, ওখানে ডিস্টার্ব করা, পেন থ্রু করে হ্যাঁ পেন থ্রু করে দেওয়া যেতে পারে, কিন্তু ওই জায়গাটা ডিস্টার্ব না করাই ভালো। বেশ বেশ বেশ। এবার 2 দাগের দেখবে দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়, একটা সাধারণত ফাংশন থেকে থাকে। তোমরা ইতিমধ্যে তো যেহেতু আর বেশি দিন বাকি হলো, মাসখানেক বাকি আছে, তোমরা অবগত আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে ফাংশন থেকে থাকে, আর একটা ইনভার্স সার্কুলার ফাংশন থেকে থাকে, যেটা যাতে তুমি স্বচ্ছন্দ। সাধারণত আমরা দেখেছি ফাংশনের কোশ্চেনটাই সাধারণত ছেলেমেয়েরা অ্যাটেন্ড করে, ফাংশনের কোশ্চেনটা খুবই ইজি থাকে। তো এবার তাহলে 2 দাগের দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, 2 নম্বর তার হচ্ছে পূর্ণমান। এবার 2 দাগের বি, এখানেও দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়, একটা ম্যাট্রিক্স থেকে, একটা ডিটারমিনেন্ট থেকে। খুব সহজ। আমি তোমাদের সাজেস্ট করব ম্যাট্রিক্সটাই করো না, ম্যাট্রিক্স থেকেই হচ্ছে ওই প্রশ্নটার উত্তর দাও। ওখানেও দুটো থাকবে, একটা করতে হবে। এবার সি, 2 দাগের সি, দেখবে 6টা প্রশ্ন থাকবে, ওখানে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। ঠিক আছে, সেখানে দেখবে একটা ইন্টিগ্রেশন থাকে, তারপরে কন্টিনিউটি, যে একটা ফাংশনের কন্টিনিউটি টেস্ট থাকে, তারপরে ধরো একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের ধরো প্রথম ক্রমের ডেরিভেটিভ অথবা দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ ওইটা চাই, ওই প্রশ্নটা খুব সহজ হয়। তারপরে দেখবে 3টে সরলরেখা দিয়ে দেওয়া আছে, তার মধ্যে একটা ধরো অক্ষ, এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, তার সঙ্গে আরো দুটো সরলরেখা দ্বারা ধৃত ধরো একটা ত্রিভুজ যে উৎপন্ন হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কলনবিদ্যার সাহায্যে নির্ণয় করতে হবে, এইরকম থাকে। তারপরে কলনবিদ্যার সাহায্যে দেখবে বিভিন্ন ফাংশনের মান নির্ণয় করতে দেওয়া থাকে, এই ধরনের কোশ্চেন থাকে। এবার তোমরা তো জানো রোলস থিওরিমটাও তো অনেক সময় থিওরিমের স্টেটমেন্ট, রোলস থিওরিম হোক বা ল্যাগ্রাঞ্জেস থিওরিম হোক, থিওরিমের স্টেটমেন্ট চাই, স্টেটমেন্টটা ভালো করে লিখবে, সেখানে যেন কোনো পয়েন্ট না বাদ যায়। হ্যাঁ, তাহলে সি এর দাগে হচ্ছে তোমার 6টা প্রশ্ন থাকবে, 3টে করতে হবে। আর ওই আমি এই টপিক ধরে ধরে বলছি কেন, টপিক ধরে ধরে বলছি মানে তোমরা পরীক্ষা বসার আগে তোমরা যে মডেল কোশ্চেন যেগুলো তোমরা স্টাডি করেছো, সেখানে তোমরা একটা মনে মনে নিশ্চয়ই ভেবে রেখেছো যে আমার 6টা প্রশ্নের মধ্যে এইগুলো আমি আনসার করবো, এইগুলো আমার পক্ষে ফেভারেবল হবে, সেইভাবে একটু প্রস্তুতি নিলেও হবে। কেননা আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ হবে না, যেটা আমাদের কাউন্সিল আমাদের নির্ধারণ করে দিয়েছে। এবার দেখো 2 দাগের ডি, দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। একটা এখানে 2 নম্বরের দুটো থাকবে, একটা করতে হবে, একটা থাকে ভেক্টর। ভেক্টর দেখবে খুব সহজ জিনিস থাকবে, ভেক্টর থাকে। আর তোমরা 3D থেকে খুব কনসেপচুয়াল কোনো প্রশ্ন থাকে। তোমরা ভেক্টরটা তো বেশ ভালোই পারো দেখেছি, ভেক্টরের প্রতি তোমাদের ন্যাক আছে বেশ। ভেক্টরটাই অ্যাটেন্ড করতে পারো, নির্দ্বিধায় অ্যাটেন্ড করতে পারো, ওখানে পূর্ণ নম্বর আসবে। কিন্তু ভেক্টরে ওই যে তোমাদের উপাংশ ভেক্টর যেগুলো থাকে, আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এই ভেক্টরগুলো ইউনিট ভেক্টর, তো এই ভেক্টরগুলো মাথায় অ্যারো যেন অবশ্যই থাকে, কোনো অবস্থাতেই অ্যারোটা যেন মিস না হয়ে যায়। এবং এ ভেক্টর, বি ভেক্টর, সেইগুলোর মাথাতেও যেন অ্যারো থাকে। ঠিক আছে, এবার হচ্ছে ইউনিট ভেক্টর যেগুলো আছে, একক ভেক্টর যেগুলো আছে, সেগুলো আমরা অ্যারোর পরিবর্তে ক্যাপ ইউজ করি, তোমরা জানো। এই একটা ইউনিট ভেক্টরেরও মাথা থেকে ক্যাপ না বেরিয়ে যায়, বা ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর থেকে উপরে অ্যারোটা যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু ওখানে নম্বরটা কাটা যাবেই যাবে। আচ্ছা, এবার এবার হচ্ছে সরি 2 দাগের সেখানেও দুটো প্রশ্ন থাকে। এইগুলো সাধারণত প্রবাবিলিটি থেকে তোমরা থাকে, প্রবাবিলিটি থেকে এখানেও খুব একটা ভালো কোশ্চেন পেয়ে যাও। ওখানেও দুটো থাকবে, একটা করতে হবে। আমি সাজেস্ট করবো যে প্রবাবিলিটিটাই তোমরা ধরবে। তার সঙ্গে দ্বিপদ বিভাজনের মধ্যক, সমক পার্থক্য, এইগুলো দিয়ে একটা প্রশ্ন থাকে। আমি বলবো যে তোমরা ওই 2 দাগের ওটা প্রবাবিলিটি সংক্রান্ত যে প্রশ্নটা থাকে, ওটা খুব সুন্দর হয়, ওইটা করবে, দেখবে স্কোরিং। মানে আমি বলছি কেন, তুমি দুটোই করতে পারো, দ্বিপদ বিভাজনও আর হচ্ছে প্রবাবিলিটি। আমার মনে হয় যে প্রবাবিলিটির ওগুলো থিওরিটিক্যাল বেস থেকে প্রশ্ন থাকে, তো ওখানে মার্কস ক্যারি করাটা খুব সুবিধা হয়। ঠিক আছে, তাহলে 2 দাগের হচ্ছে 5টা কোশ্চেন থাকে, ABCD। এর হচ্ছে দুটো থাকবে, একটা করতে হবে। বি এর হচ্ছে দুটো থাকবে, একটা করতে হবে। সি এর 6টা থাকবে, 3টে করতে হবে। ডি এর দুটো থাকবে, একটা করতে হবে। ই এর দুটো থাকবে, একটা করতে হবে। এবং কোন টপিকসগুলো থেকে আসে সেগুলো আমি বলে দিলাম। তোমাদের পছন্দের টপিকস আছে, সেই টপিকস থেকে ওই দাগে ওই টপিকস থেকে প্রশ্ন আসবেই। তাহলে সেইগুলো তোমরা একটু বিভিন্ন টেস্ট পেপার তোমাদের হাতে এসে গেছে, তোমরা বিশেষ করে তোমরা খান 5-এ
খান পাঁচেক কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক স্টাডি করতে পারো, দেখবে সেখান থেকে ভালো করে নির্বাচন করতে হবে। যে কোনো টেস্ট পেপার, ডব্লিউবিটি হোক, এবিটি হোক, যে কোনো টেস্ট পেপার থেকে তোমরা খান পাঁচ। এবার তিনের দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো হচ্ছে সব 4 নম্বরের হয়। তার মানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এগুলো খুব যত্ন সহকারে প্রশ্নগুলোর উত্তর লিখবে। প্রশ্নগুলো আগে ভালো করে পড়বি, ভালো করে পড়ে সেখানে কি বলতে চাইছে বুঝবে, বোঝার পরে উত্তর দেবে। কেননা ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট, তুমি হচ্ছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখলে সেই লেখার কোনো ভ্যালিডিটি না থাকলে তুমি শূন্য পাবে। আমি এটা মানে সাবধানতার কথা বলছি আর কি, মানে অনেকে চাতুরির আশ্রয় নেয়, তো সেই জন্য আমি বলছি। তিনের দাগের তোমার হচ্ছে 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হয় 4 নম্বর। সেখানে দেখবে ফাংশন থেকে খুব মিষ্টি একটা প্রশ্ন থাকে এবং ইনভার্স থেকেও খুব সুন্দর সাইমালটেনিয়াসলি ইনভার্স থেকেও প্রশ্ন থাকে। তবে তোমরা এটা যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা এটা করতে পারো, কেননা 2টো প্রশ্নই তোমাদের কাছে খুব ভালো, মানে তোমরা খুব পছন্দ করো, তোমাদের পছন্দের প্রশ্ন। এবার তিনের দাগের বি এ দেখবে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া বলে 2টো প্রশ্ন থাকে। একের দাগে দেখবে ম্যাট্রিক্স ওরিয়েন্টেড, ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্সের অথবা, মানে অথবাই সেটাও একটা ম্যাট্রিক্সের প্রশ্ন থাকবে। আর বিয়ের দাগের 2 সেটা হচ্ছে তোমার ডিটারমিনেন্টের নির্ণায়ক যেটা বলো, সেই ডিটারমিনেন্টের 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি 3-এর বিয়ে, ঠিক আছে, মোট 2টো প্রশ্ন করতে হবে, কিন্তু প্রতিটা প্রশ্নেরই আবার অল্টারনেটিভ তার সঙ্গে থাকবে। ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টের সঙ্গে ডিটারমিনেন্ট। এক্ষেত্রে বলছি তোমাদের হয়তো ম্যাট্রিক্সটা হয়তো তোমাদের কাছে সহজ লাগতে পারে, কেননা আমি হয়তো দীর্ঘদিন পড়াচ্ছি, ছেলেমেয়েরা দেখি ম্যাট্রিক্সের প্রতি ওদের আকর্ষণটা একটু বেশি থাকে। যাকে তাহলে বিয়ের দাগের 2টো প্রশ্নের উত্তর করতে হয়। হ্যাঁ, এর হচ্ছে এ অথবা বি, বি এর অথবা, এইভাবে থাকবে। তাহলে এর অথবা ম্যাট্রিক্স, তার মানে ম্যাট্রিক্সটা তোমরা যদি ভালো করে পড়ো, ওই 2-এর দাগে 3-এর দাগে বি এর কোশ্চেনটা তোমরা আনসার করে ফেলতে পারবে। আর 3-এর দাগে বি এর 2-এরটা ডিটারমিনেন্ট 2টো থাকবে, একটা করতে হবে। ধরো আমি এমনি বলছি, এটা যে পড়বেই তার মানে ক্রামার্স রুলটা এবারে খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ক্রামার্স রুলটা একটু ভালো করে করলে। এবার সি, 3-এর দাগে সি এর বলবে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, 3টে প্রশ্ন থাকবে, কিন্তু প্রতিটা প্রশ্নের সঙ্গেই তার বিকল্প অ্যাটাচ থাকবে। ঠিক আছে, এইগুলো চয়ন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই চয়নের উপরে তোমার হচ্ছে মার্কসটা ফুল মার্কস উঠবে না সেখানে পার্ট মার্কিং হয়ে যাবে, এটা ভীষণভাবে ডিপেন্ড করে। কীরকম না, সি এর দাগের 1-এরটা যেমন হচ্ছে একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভ টেস্ট দিল, সেটা হতে পারে। অথবা একটা ওয়াই ইকুয়াল ধরো লগ অফ tan x/2 আছে, ওর হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার 2, মানে দ্বিতীয় ক্রমের একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রমাণ করতে যায়। ধরো y সমান log of tan x/2 হলে দেখাও যে sin x d2y/dx2 প্লাস cos x dy/dx is equal to 0। আমি বলবো এক্ষেত্রে ডিরাইভেবিলিটি অফ হচ্ছে অফ এ ফাংশন অ্যাট দ্য পয়েন্ট 0, এইটা বের করাচ্ছে আমার মনে হয় যে ওই দ্বিতীয় ক্রমের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের এস্টাবলিশ করতে হয়, সেইটা করলে আশা করছি নম্বরটা ভালো আসবে। তোমরা, আমি বলছি না যে কোনো ফাংশনের ডিরাইভেবিলিটি আছে কিনা কোনো বিন্দুতে সেটা টেস্ট করা ভুল হবে, কিন্তু তার চেয়ে আমার মনে হয় এটা তোমাদের মার্কসটা ক্যারি করতে সুবিধা হবে। কোনটা, ধরো একটা ফাংশন দিয়ে দিয়েছে, তার হচ্ছে দ্বিতীয় ক্রমের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে তোমাকে প্রমাণ করতে দিচ্ছে আর কি, এটা তোমাদের খুব প্রিয় একটা অঙ্ক। এবার সি এর দাগের 2, এখানে হচ্ছে 2টো ইন্টিগ্রেশন থাকে, অবশ্যই ইনডেফিনিট ইন্টিগ্রাল, 2টো ইনডেফিনিট ইন্টিগ্রেশন থাকে, তার মধ্যে থেকে একটা করতে হয়। এখানে বলে রাখি তোমরা ইন্টিগ্রেশন তোমাদের হচ্ছে, আমি একবারে নাম ধরেই বলছি, সৌরেন্দ্রনাথ দের বইয়ে যে ধরনের ইন্টিগ্রেশন আছে সেই ইন্টিগ্রেশনগুলো প্র্যাকটিস করবে, ওর মধ্যেই পড়ে। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে আহামরি অনেকে দেখেছি খুব কঠিন ইন্টিগ্রেশন প্র্যাকটিস করো, অথচ একটু সহজতর, একটু ভালোভাবে ভাবলে খুব সহজ একটা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনগুলো তোমরা আনসার করতে পারো না, এটা খুব দুঃখের জিনিস, এটা আমাকে খুব পীড়া দেয়। তারপরে দেখো 3-এর দাগের ধরো 3-এর দাগের সি এর 3,
তোমরা নিশ্চয়ই ফলো করতে পারছো আমাকে। ওখানে দেখবে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সেখানে সাধারণ সমাধান তোমাদের বের করতে হয় এবং সেখান থেকে আবার ধ্রুবকের মান দিয়ে বের করে বিশেষ সমাধান আমরা চাই। এই প্রশ্নটা তোমাদের কাছে খুবই ভালো। এই প্রশ্নটা তো দুটো যে প্রশ্ন থাকে দুটোর মধ্যে একটা করতে হয়। তোমাদের কাছে এই প্রশ্নটা খুবই বেশ চমকপ্রদ এবং বেশ আকর্ষণীয়। এবার 3 দাগে ডি, ওখানে দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। এটা কিছুই নয়, ভেক্টর থেকে থাকে, বিশেষ করে বক্স প্রোডাক্ট, বক্স অফ এবিসি এ ডট বি ক্রস সি, এটা তোমরা সবাই জানো। এই বক্স প্রোডাক্টকে সামনে রেখে প্রশ্ন পড়ে, তা অথবা 3টে ভেক্টর দিয়ে দিল, 3টে ভেক্টর ধরো একই তলে আছে, সেখান থেকে বলে দিল যে এ প্লাস 3টে ভেক্টর ধরো এ বি সি, তারা একই তলে আছে। এবার সেখানে এ প্লাস ল্যামডা বি একটা দিয়ে দিল, আর ভেক্টর সি বললো যে এই দুটো পরস্পর লম্ব, সেখান থেকে ল্যামডার মান বের করে। এই যে তো তোমরা এগুলো করেছো। আমি ভেক্টরের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা কথাই বলবো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কনসেপ্টটা যেন ভুল না হয়। ডট প্রোডাক্টে যে প্রোডাক্টটা এলো সেটা দেখলাম হয়তো ভেক্টর চিহ্ন পড়ে গেল, অথবা ক্রস প্রোডাক্ট করেছ সেখানে ভেক্টরের কোনো মানে সাইন নেই। এইগুলো করলে কিন্তু ওখানে ইমপ্রেশন খারাপ হবে এবং মার্কসও কমবে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। ভেক্টরের ক্ষেত্রে তোমরা যেখানে সেখানে ডট অথবা ক্রস দিতে যাবে না, ঠিক আছে? দুটো ভেক্টর থাকলেই তো তবে ডট অথবা ক্রস হয়, অথবা দুটো ভেক্টর পাশাপাশি কখনোই বসতে পারে না। এই জিনিসগুলো খেয়াল রাখবে। আমি খাতা টাতা দেখতে গিয়ে দেখেছি এই ভেক্টরের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা খুব গন্ডগোল করে ফেলো। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টর পাশাপাশি বসবে না, মানে সেটা হচ্ছে ভাগও হয় না। কিন্তু তোমরা এগুলো নিজেদের মতো করে এই সব ভুলগুলো করে থাকো, এইগুলো একবারে করবে না। আর সবসময় ভাববে যে ডট প্রোডাক্টের মাধ্যমে স্কেলার কোয়ান্টিটি আসে, আর হচ্ছে ভেক্টর প্রোডাক্টের মাধ্যমে ভেক্টর কোয়ান্টিটি আসে। এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এটাও আমি দেখেছি, ধরো একটা অঙ্ক ভেক্টরের করছো, ক্রস প্রোডাক্ট সংক্রান্ত, সেখানে প্রথমে মাঝের স্টেপগুলোই দেখলাম ভেক্টরের মাথায় হচ্ছে তোমার অ্যারো নেই, কিন্তু শেষকালে উত্তরের সময় তোমরা হচ্ছে আবার সেই অ্যারো নিয়ে চলে এসেছো, অর্থাৎ ভেক্টরের যে সিম্বল। তো এইটা করবে না। এটা করলে ওই মাঝের যে স্তর পর্যন্ত তুমি ওই ভেক্টর সঠিকভাবে প্রকাশ করেছো ততটার জন্যেই নির্ধারিত নম্বর পাবে। শেষে উত্তর ঠিক হলেও নম্বরটা পুরোটা পাবে না। এইটা তোমরা মাথায় রাখবে, আমি আশা করব। আচ্ছা, 3 দাগের ই, এইটা হচ্ছে তোমাদের কাছে খুবই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। এখানে 4 নম্বরের প্রশ্ন থাকে, তাই তো? একটা ডেফিনিট ইন্টিগ্রাল থাকে, ডেফিনিট ইন্টিগ্রেশন, নির্দিষ্ট সমাকলন যেটা তোমরা বাংলায় বলো, সেটা থাকে। আর একটা কি থাকে, লিমিট অফ এ সাম। আমি বলবো যে লিমিট অফ এ সাম এর মাধ্যমে যে তোমরা মান নির্ণয় করো। ধরো বললাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবারে লেখা আছে 1 স্কয়ার বাই n কিউ প্লাস 1 কিউ প্লাস 2 স্কয়ার বাই n কিউ প্লাস 2 কিউ, এইভাবে ডট 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 1 প্লাস 1 বাই 2n, এটা থাকে। এই যে লিমিট অফ এ সাম এর যে মান নির্ণয়, এই প্রশ্নগুলো খুব সুন্দর, এই প্রশ্নগুলো খুব সহজ থাকে। এই প্রশ্নগুলো একটু অ্যাটেম্প করার চেষ্টা করবে। তবে তোমার যদি নির্দিষ্ট সমাকলনের অঙ্ক যদি তোমার জানা পড়ে, করবে না, অবশ্যই করবে, কিন্তু এই মান নির্ণয়ের লিমিট অফ এ সাম এইটা হচ্ছে অনেকে তোমরা এড়িয়ে যাও, কিন্তু জিনিসটা কিন্তু খুবই সহজ। এখনো যারা এই লিমিট অফ এ সাম এই পোর্শনের অঙ্কটার সঙ্গে যারা এখনো খুব একটা সড়গড় হতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলছি, টেস্ট পেপারের হচ্ছে প্রথম 5টা, ধরো আমি একবারে স্পেসিফিক্যালি বলছি, প্রথম 5টা কোশ্চেন তুমি চুজ করলে, সেখানে তুমি এই লিমিট অফ এ সাম সংক্রান্ত যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো উত্তর করে ফেললে, দেখবে ওই ধরনের প্রশ্নই দেখবে পরীক্ষাতে আসে। এটা খুবই সহজ জিনিস। এবার 3 দাগের এ, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে বলে এখানে দুটো প্রশ্ন থাকে, 4 নম্বরের প্রশ্ন থাকে। একটা বেস থিওরি থেকে থাকে তোমরা জানো, আর একটা দ্বিপদ বিভাজন থেকে থাকে। তোমরা আমি বলবো বেস থিওরিমের কোশ্চেনটা যদি তোমাদের ভালো লাগে ওইটা করতে পারো, খুবই সহজ। আচ্ছা, এবার হচ্ছে আমি 4 দাগে চলে যাই। 4 দাগে দেখবে এর দুটো প্রশ্ন থাকে, তার একটা করতে হয়। এই 4 দাগে যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটার পূর্ণমান হচ্ছে 5।
এক্ষেত্রে যেটা তোমাদের কাছে খুব একটা চিত্তাকর্ষক এবং খুব আকর্ষণীয় জিনিস, রৈখিক প্রোগ্রাম বিধি তৈরি করে একটা খাবারের খরচ ধরো মিনিমাম করার চেষ্টা করা হলো, অর্থাৎ এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যেটা, হ্যাঁ, অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধি তৈরি করতে বলে, একটা সমস্যা দেওয়া থাকে, সেখান থেকে একটা রৈখিক প্রোগ্রাম বিধি তৈরি করতে বলে, এবং সেখানে হয়তো খাবারের খরচ মিনিমাম করতে হবে, যাতায়াত ভাড়া মিনিমাম করতে হবে। এই প্রশ্নটা তোমরা খুব যত্ন সহকারে করবে। এখানে একবারে 5-এ 5। আমাদের আমরা যারা খাতা দেখি, আমরা নিজেরাই প্রশ্নের উত্তর কাটার আর জায়গা পাই না এখানে, এবং এটা সময়ও কম লাগে যদি একটু বুঝে করো। কিছুই নেই, ভাষাটা বুঝে হচ্ছে তুমি লিনিয়ার প্রোগ্রামিং, এটা রৈখিক যে প্রোগ্রাম বিধি সেই এটা তৈরি করবে, হ্যাঁ, অপেক্ষকটা তৈরি করবে। এটা 4-এর এর 1। আর 2-এরটা কি হয়, তোমরা লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যার সমাধান করতে বলে। এক্ষেত্রে তোমাদের ছক কাগজের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, গ্রাফ বা ছক কাগজের দরকার নেই। তোমরা লেখচিত্রের সাহায্যে তোমরা খাতাতেই এটা করতে পারো, ঠিক আছে, এটা খুব সহজ। এবার 4-এর দাগের বি, 4-এর দাগের বিতে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। 4টে প্রশ্ন থাকে, দুটো প্রশ্নের উত্তর করতে হয়। এখানে তোমরা সবাই জানো যে 2D থেকে থাকে, তারপরে সীমার যোগফল আকারে একটা ডেফিনিট ইন্টিগ্রালকে সীমার যোগফল আকারে প্রকাশ থাকে। তারপরে কলম বিদ্যার সাহায্যে 2D থেকে যেটা বললাম ওটা থাকতে পারে। তারপরে তোমার dy/dx সংক্রান্ত যে অ্যাকচুয়াল বিশিষ্ট যে আমাদের সমীকরণ, অবকল সমীকরণ থাকে, সেই সমীকরণের পার্টিকুলার সলিউশন বের করতে দেয়। এই জিনিসটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে এই যে সাধারণ সমাধান বের করে তারপরে বিশেষ সমাধান বের করে, অর্থাৎ সাধারণ সমাধান বের করার পর সি এর মান বের করলে, কনস্ট্যান্ট ধ্রুবক সি এর মান বের করলে তারপরে যে বিশেষ সমাধান বের করা হয়, এই প্রশ্নটা তোমরা অ্যাটেম্প করবে, এটা খুব ভালো। আর একটা সেই কলম বিদ্যার সাহায্যে বিভিন্ন আমরা দেখেছি সার্কেল হোক, হাইপারবোলা হোক, এইগুলোর কি হয় না, স্পর্শক সংক্রান্ত যে প্রশ্ন, অভিলম্ব সংক্রান্ত যে প্রশ্ন, ওটাও অ্যাটেন্ড করতে পারো, ওটাও খুব ভালো প্রশ্ন থাকে। হ্যাঁ, ওইটা তোমরা এড়িয়ে যেও না, ওইগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে কমন কোশ্চেনও পেয়ে যেতে পারো। যাক, এবার 4-এর দাগের সি, তোমাদের বহু প্রতীক্ষিত সেই 3 ডাইমেনশনাল যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো থাকে, সেইটা তোমরা কিন্তু দুটো থাকে একটা করতে হয়। এখানে তো 5 নম্বরের প্রশ্ন তোমরা জানো, কিন্তু তোমরা কোন প্রশ্নটা উত্তর করবে, দেখবে একটা 3 ডাইমেনশনাল প্লেন থেকে একটা প্রশ্ন থাকে, আর একটা দেখবে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন থেকে প্রশ্ন থাকবে। দেখবে প্লেনের 3 ডাইমেনশনাল প্লেন থেকে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা খুব সুন্দর, একটু কনসেপ্ট তোমাদের 3D সংক্রান্ত কনসেপ্ট যদি সুন্দর থাকে, এই প্রশ্নের উত্তর করা খুব সুবিধা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তার মানে ধরে নিও না যে এটাই পড়বে। একটি পরিবর্তনশীল সমতল মূল বিন্দু থেকে 3p দূরে অবস্থিত এবং অক্ষ তিনটিকে যথাক্রমে ক্যাপিটাল A, ক্যাপিটাল B ও C বিন্দুতে ছেদ করে। দেখাও যে ABC ত্রিভুজের ভরকেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ 1/x² + 1/y² + 1/z² = 1/p²। এই প্রশ্নটা তো অনেকবারই এসেছে, এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। যাকে আমি মূল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই জন্যই যে তোমরা যখন কোশ্চেন হাতে পাবে, কোশ্চেন হাতে পাওয়ার পরে যে কোশ্চেনটা চয়ন করতে হবে, যে আমার ধরো 1-এর দাগের 10টা কোশ্চেন থাকে, 10টায় উত্তর করতে হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু 2-এর দাগ থেকে প্রতিটা তোমাদের এই যে অল্টারনেটিভ প্রশ্নের ব্যবস্থা আছে, এই অল্টারনেটিভ প্রশ্নগুলোর মধ্যে কোনটা তোমরা অ্যাটেন্ড করবে, এইটা কিন্তু ভীষণ ভাইটাল। প্রশ্ন চয়নটা ঠিক মতো করবে, ফুল মার্কস পাবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের 80-তে 80 পাওয়াটা কোনো ব্যাপার নয়। আমি তো দেখেছি ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই 70-এর উপরে পায়। যারা ম্যাথ নিয়ে খুব ভয় পাচ্ছ, তোমরা প্রশ্নের প্যাটার্নটা ফলো করো, প্যাটার্ন ফলো করে তোমার যে সহজ বোধগম্য এবং তোমার আয়ত্তে অর্থাৎ দখলে আছে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো। আমি নিশ্চিত তোমাদের 60% কেন 80%, অর্থাৎ 80-র 80%, মানে 64 নম্বর পাওয়াটা খুব সহজ সরল হবে। তবে এই প্রসঙ্গে আবার বলছি, যে কথাগুলো আমি সব আলোচনাতেই বলে থাকি, কোনো রকম চাতুরতা বা চাতুর্যের আশ্রয় নেবে না। এবং অঙ্ক এমন একটা বিষয়, তুমি 3 পৃষ্ঠা লিখে তুমি তোমার মতো নিজের খেয়ালে লিখলে তুমি 0 পেতে পারো। আর আমাদের দেখবে পর্ষদের যে আনসার স্ক্রিপ্টটা দিচ্ছে তার উপরেই লেখা আছে যে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে, প্রশ্নের বাইরে কোনো উত্তর লিখবে না, এইটা একটা বলার।
আর যেটা তোমাদের বিশেষ করে আমি বলতে চাইবো, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য অন্যান্য বিষয়ের মতো অঙ্ককেও গুরুত্ব দেওয়া হয়। সুতরাং আবার বলছি, প্রশ্নের উত্তর যেন টু দা পয়েন্ট হয়, সেক্ষেত্রে যেন যতটুকু চাওয়া হচ্ছে ততটুকু তোমরা উত্তর দেবে। ঠিক আছে, মোটামুটি প্রশ্নটাকে মোটামুটি আলোচনা করে দিলাম। আচ্ছা, আমাদের হাতে তো সময় খুবই কম, তাই স্যার কোন কোন প্রশ্নগুলো চুজ করলে, কোনগুলো লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে সেগুলো একটু বলেছেন। শেষ মুহূর্তে স্যার একটু প্রশ্ন করব, ছাত্রছাত্রীরা টুকটাক ভুল কোন জায়গাগুলো করে থাকে সেটাকে ওরা কিভাবে এড়াতে পারবে, একদম এটা সম্পর্কে যদি একটু মূল কথা হলো, তোমরা যে জায়গাগুলো ভুল করো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভেক্টর। ভেক্টরের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মাথায় ক্যাপ উড়ে যায়, এইটা একটা খুব সমস্যা। ভেক্টরের মাথায় যে চিহ্ন, এ ভেক্টর, বি ভেক্টর, উপরে যে আয়ারো চিহ্ন, সেইগুলো অনেক সময় মিস হয়ে যায়। ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অনেক সময় মিস হয়ে গিয়ে কি হয়, ভেক্টর, দুটো ভেক্টর পাশাপাশি বসে গেছে, যার কোনো অর্থ নাই। এই ধরনের ঘটনাগুলো দেখি। আর যেটা তোমাদের বিশেষভাবে আমি বলতে চাইবো, অনির্দিষ্ট সমাকলনে তুমি হচ্ছে সমাকলন করার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে একটা ধ্রুবক যে আসে, সেই ধ্রুবকটার যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সমাকলন ধ্রুবক, এইটা অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, নিজে আমি ব্যক্তিগতভাবে মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এরকম অনির্দিষ্ট সমাকলনে ধ্রুবকটা শেষ লাইনে লিখতাম না, যখন থেকে ইন্টিগ্রেশন চিহ্নটা পড়লো তারপর থেকে যখন তুমি এটা করছো তখন হচ্ছে ধ্রুবক চিহ্নটা আসবে। ঠিক আছে, এইটাই মোটামুটি আমি বলছি। সমাকলন, ধ্রুবক টুবক এইগুলো ঠিক গুরুত্ব সহকারে ওগুলো লিখবে। ঠিক আছে, যে ওয়ার সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা এই জাতীয় বিষয়গুলো, এইগুলো তোমরা মোটামুটি ভুল করে থাকো। আর যে ভুলগুলো তোমরা করো, ম্যাট্রিক্সে দেখেছি অনেক সময় বড় ম্যাট্রিক্স করতে গিয়ে অনেক জায়গায় ম্যাট্রিক্সের চিহ্নটা তোমরা গন্ডগোল করে ফেলো। হয় ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো তোমার হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, একই রকম থাকবে। নাহলে কিছুটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রইলো, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে রইলো। তোমরা হয়তো বলবে যে স্যার এটা কি ভুল? ভুল নয়, এটা হচ্ছে চোখের একটা এক্সামিনার যিনি খাতা এক্সামিন করছেন, তার চোখে এটা খুব মানে লাগে আর কি, দৃষ্টিকটু লাগে, এই আর কি। বেশ স্যার, আরেকটা প্রবলেমের কথা উল্লেখ করব, সেটা হচ্ছে অঙ্কের মতো একটা বিষয় আমরা মাঝে মাঝে ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনি এটা বলতে যে স্যার আমার সব অঙ্কই প্র্যাকটিস করেছি কিন্তু পরীক্ষা হলে গিয়ে এই অঙ্কটা করতে গিয়ে আমি কিরকম একটা খেই হারিয়ে ফেললাম, তারপর আমার আর কিছুই হচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে যাই, মানে মাঝে মাঝে সম্মুখীন হই। এটাকে ওভারকাম করার জন্য আপনি কি সাজেশন দেবেন? এটাকে ওভারকাম করতে গেলে প্রথমেই বলি কনসেপ্টটা ক্লিয়ার করুন। ম্যাথামেটিক্স এমন একটা জিনিস, তার কনসেপ্টের উপরে পুরোটা দাঁড়িয়ে আছে। কনসেপ্টটা ক্লিয়ার করো, ক্লিয়ার করে প্রশ্নগুলোর উত্তর বারবার, মানে অঙ্ক এমন একটা জিনিস যত তুমি প্র্যাকটিস করবে তত পারফেকশনের দিকে এগিয়ে যাবে। সেই জন্য বলছি অঙ্ক প্র্যাকটিস করো। আমি দেখেছি খুব সাধারণ মেধার ছেলেও অনেক সময় অঙ্কে অনেক নম্বর পায়। সে এখানে দেখবে আমি যেটা ফলো করে দেখেছি যে প্র্যাকটিস, তারা হয়তো খুব সাধারণ মেধার কিন্তু হচ্ছে প্র্যাকটিস করে তারা কিন্তু দেখবে 80-র মধ্যে অনেকটা মার্কস ক্যারি করতে পারে। তাহলে আমি বলছি প্র্যাকটিস, কেবলমাত্র প্র্যাকটিসই তোমাদের পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর যদি কোথাও আটকে যাও, মানে সেখানে না থেমে থেকে তুমি পরেরটাতে চলে যাও, একদম পরে গিয়ে আবার দেখবে, চেষ্টা করবে, একদম। তাহলে হয়তো অথবা যে প্রশ্নটা রয়েছে পরবর্তীকালে সেটাও চেষ্টা করা। বেশ, আমরা বেশি সময় নিচ্ছি না। আমাদের পক্ষ থেকে স্নেহের ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক স্নেহাশিস রইল, শুভেচ্ছা রইল। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। আর স্যার তো বলেছেন অঙ্ক যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই 64 নাম্বার স্কোর করার মতো তাদের দাবি থাকে। আমরা আশা করব সবাই খুব ভালো রেজাল্ট করো, কারণ এবছরই আমাদের এই সিলেবাসের শেষ ব্যাচ। তোমাদের প্রশ্ন খুব একটা কঠিন হবে না, এটাই আমাদের আশা। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আর আজকের প্রাপ্তি বিষয় ছাড়াও স্যার কিন্তু সামগ্রিক পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের অনেক অনেক তথ্য দিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকটা বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে।
কিভাবে আমরা খাতাগুলোকে সাজাবো, কোথায় কি লিখবো, খাতাটা কোথাও যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে প্রথমেই পাল্টে নেব, আমি সেটাকে একটু ইউজ করব না। এবং ইনভিজিলেটরের সিগনেচার কোথায় থাকবে, তোমার নাম কিভাবে বোল্ড লেটারে লিখবে, সাবজেক্টটাও বোল্ডে লিখবে, এবং অবশ্যই স্যার যেটা বলছিলেন যে লুজ সিট যেন নেওয়া হবে সেই কাউন্টটাও যেন ঠিক থাকে। এটা নিয়ে অনেক স্যারও জানেন, মানে কোর্ট পর্যন্ত ব্যাপারগুলো দাঁড়ায়। এখানেও অনেকে চালাকি করে, আমি 2টো লুজ সিট নিয়েছি লিখে ফেললাম 4, সেখানে যদি ইনভিজিলেটরের সামনে তুমি ধরা পড়ে যাও সেখানেও তোমার পরীক্ষার খাতাটা বাতিল হয়ে যাবে। কারণ পরবর্তীকালে তুমি কোর্টে চ্যালেঞ্জ করতে পারো যে আমি 4টে পৃষ্ঠা নিয়েছিলাম, এই 2টো আমার উধাও হয়ে গেছে, তার জন্য আমাকে নাম্বার দেওয়া হোক। এই ছোটখাটো ব্যাপারগুলো হয়তো আমাদের অলক্ষ্যেই অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি, এগুলো কিন্তু আমাদের এড়াতে হবে। অবশ্যই তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমাদের দিক থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই বলে আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।